কোশ্চেন নাম্বার হচ্ছে 40। এটাতে লেখা আছে কি কার্ডিয়াক গ্লাইকোসাইড এবং মনোস্যাকারাইড এবং ল্যাকটোন রিং পজিশন অ্যান্ড দেয়ার রোল। ঠিক আছে, আচ্ছা মনোস্যাকারাইড মানে তো বুঝাই যায় একটা সুগার। তো এটা থাকে কোথায়? এটা হচ্ছে 3 নাম্বার কার্বন সাথে। ঠিক আছে, বেনজিন রিংয়ের 3 নাম্বার কার্বনে হচ্ছে এটা থাকে। আর 17 পজিশনে থাকে হচ্ছে একটা ল্যাকটোন রিং। হ্যাঁ, আচ্ছা তো এখন এই ল্যাকটোন রিং অথবা হচ্ছে সুগার পার্ট বা মনোস্যাকারাইড গ্লাইকন, হ্যাঁ যেটাই বলি না কেন, এগুলোর আসলে কাজ কী? তো সুগার পার্ট যেটা, এটা হচ্ছে রেসপন্সিবল ফর দ্য ফার্মাকোকাইনেটিক ইফেক্ট। আর নন সুগার পার্ট যেটা, ওটা হচ্ছে রেসপন্সিবল ফর দ্য ফার্মাকোডাইনামিক ইফেক্ট। এটা 269 পেজের মধ্যে অনেক সুন্দর করে দেওয়া আছে যে কোনটার কারণে কোনটা হচ্ছে, হ্যাঁ কোনটার ইফেক্ট কী। হ্যাঁ, ওটা যেমন গ্লাইকন পার্ট বা সুগার পার্টের ইফেক্ট হচ্ছে কি লিপিড সলিউবল অর্থাৎ ফার্মাকোকাইনেটিক্সের সাথে রিলেটেড। হ্যাঁ, যেটা সলিউবিলিটি কেমন, এটার অ্যাবজর্পশন কেমন, এটা সিলেক্টিভ ডিস্ট্রিবিউশন কোথায় হয়, যেমন এটা কার্ডিয়াক মাসেলে সিলেক্টিভ ডিস্ট্রিবিউশন হয়। ঠিক আছে, তারপরে ইনক্রিজ পটেনশিয়াল ডিউরেশন অফ দ্য অ্যাকশন অফ দ্য কার্ডিয়াক গ্লাইকোসাইড। হ্যাঁ, এই তো আর কি ব্যাপারগুলোই বলা আছে এখানে। আর নন সুগারের মধ্যে 3টা গ্রুপ, একটা স্টেরয়েড নিউক্লিয়াস। আমরা জানি স্টেরয়েড যেখানে থাকে ওইখানেই গ্যালাক্টোরিয়া ইন কেস ফিমেল, হ্যাঁ গাইনোকোমাস্টেসিয়া ইন কেস মেল, হ্যাঁ এগুলাই এইসব। তারপর মিনারেলকর্টিকয়েড যে ইফেক্টগুলো আছে, হাইপোক্যালেমিয়া, ওইটাও হতে পারে। আর ল্যাকটোনিন থাকার কারণে হচ্ছে এটা কার্ডিওটনিক অ্যাকশন প্রডিউস করে। আর হাইড্রোক্সিল গ্রুপ থাকার কারণে প্রলং কার্ডিওটনিক অ্যাকশন এবং অ্যাবজর্পশনটা মেনটেন করতেছে। তারপরে হচ্ছে ক্রাইটেরিয়া অফ অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্রাইটেরিয়া হচ্ছে এটা লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনের দিকে যাবে। অবশ্যই একটা ক্যারিয়ার প্রোটিন লাগবে এবং একটা হচ্ছে এটিপি, অবশ্যই এটিপি দরকার, এটিপি ছাড়া হবে না, মানে এনার্জি সোর্সও লাগবে। 3টা কথা হচ্ছে মেইন অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে। ড্রাগ ইউজ ইন হাইপারটেনসিভ ইমার্জেন্সিতে আসলে আমরা কোন কোন ড্রাগ ইউজ করি? এক্ষেত্রে আমরা যে ড্রাগগুলো ইউজ করি, ফার্স্টে হচ্ছে খুব র্যাপিডলি অ্যাকশন করবে এমন ড্রাগ, যেমন ফ্রুসেমাইড। হ্যাঁ, খুব হাইপারটেনসিভ ইমার্জেন্সিতে আমরা লুপ ডায়োটিক্স ইউজ করতে পারি। আলফা ব্লকার প্রাজোসিন, হ্যাঁ প্রাজোসিন ইউজ করতে পারি। তারপর হচ্ছে আমরা ডিরেক্টলি ভ্যাসোডাইলেটর যেগুলো, হ্যাঁ হাইড্রালাজিন ইউজ করতে পারি, লেভেটেলোল ইউজ করতে পারি, ক্লোনিডিন ইউজ করতে পারি। এগুলো হচ্ছে আমাদের হাইপারটেনসিভ ইমার্জেন্সিতে ইউজ করি। হ্যাঁ, আর আরেকটা আর কোশ্চেনটা হচ্ছে কোশ্চেনটা হচ্ছে ড্রাগ ইউজ ইন হাইপারটেনসিভ প্রেগনেন্সি। আচ্ছা, হাইপারটেনসিভ প্রেগনেন্সিতে আমরা যেগুলো ইউজ করি এগুলো হচ্ছে আলফা মিথাইল ডোপা, ক্লোনিডিন, লেভেটোলোল, অ্যামলোডিপিন, নিপিডিপিন, হ্যাঁ নিকারডিপিন এগুলা। তারপরে হচ্ছে হাইড্রোলাজিন, হ্যাঁ এগুলো আমরা ইউজ করতে পারি। তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে নেম সাম এনজাইম ইনডিউসার অ্যান্ড ক্লিনিক্যাল ইউজ অফ এনজাইম ইনডিউসার। এনজাইম ইনডিউসার মানে কি? দ্য ড্রাগ হুইচ increase the effect of the enzyme, metabolizing enzyme, হ্যাঁ this is called enzyme inducing drug। হ্যাঁ, যারা হচ্ছে একটা মেটাবলিজমটাকে প্রমোট করতেছে, হ্যাঁ মানে এনজাইমটার কার্যক্ষমতা বাড়াই দিয়ে মেটাবলিজমটাকে প্রমোট করবে এমন ড্রাগ। হ্যাঁ, কী কী ড্রাগ আছে? যেমন হচ্ছে রিফাম্পিসিন, ফিনাইটুইন, ফেনোবারবিটন, হ্যাঁ এগুলো হচ্ছে কার্বোমাজিপিন। হ্যাঁ, এগুলো হচ্ছে এনজাইম ইনডিউসার। এবং ক্লিনিক্যাল ইউজগুলো আসলে কী? আচ্ছা, বলছে যে ক্লিনিক্যাল ইউজ অফ এনজাইম ইনডিউসার। তাহলে এনজাইম ইনডিউসার ড্রাগগুলো আমরা এমন জায়গায় ইউজ করতে হবে যেখানে হচ্ছে ড্রাগের মেটাবলিজমটাকে বাড়াই দিতেছে। হ্যাঁ, তাহলে কোন ক্ষেত্রে দিতে পারি? ফার্স্ট কথা হচ্ছে যদি কেউ পয়জন খেয়ে আসে, ক্রনিক পয়জনিংয়ের ক্ষেত্রে আমরা যদি মেটাবলিজমটা বাড়াই দিই তাহলে এই পয়জনটা তাড়াতাড়ি আমাদের বডি থেকে এক্সক্রিট করে ফেলবে, মেটাবলিজম হয়ে বের হয়ে যাবে। অথবা লিভার ডিজিজ, যদি লিভার ডিজিজ হয় তাহলে ওই লিভার ডিজিজের মধ্যে আমরা হচ্ছে লিভার এমনিতে মেটাবলিজম করতে পারতেছে না, তাহলে আমরা একটা ড্রাগ দিয়ে আরেকটা ড্রাগের মেটাবলিজমটা বাড়াবো। তারপরে ধরো একটা সিমটম যেমন কুশিং সিনড্রোম যদি আমরা চিন্তা করি, কুশিং সিনড্রোমে কী হয়? অ্যাড্রেনাল স্টেরয়েডের পরিমাণটা বেড়ে যায়। হ্যাঁ, তো আমি যদি ওইটা মেটাবলিজমটাকে বাড়াই দিতে চাই তাহলে আমরা তার সাথে একটা এনজাইম ইনডিউসার যোগ করে দিতে পারি, তাহলে দেখা যাবে যে অ্যাড্রেনাল কর্টিকোস্টেরয়েডের পরিমাণটা কমে যাবে। আবার কনজেনিটাল হেমোলাইটিক জন্ডিস যেটা, ওইখানেও আমরা বিলিরুবিনটাকে ক্লিয়ার করার জন্য, বিলিরুবিনের মেটাবলিজমটাকে বাড়ানোর জন্য আমরা হচ্ছে একটা এনজাইম ইনডিউসার ড্রাগ দিতে পারি। রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালোস্টেরন মেকানিজম। আচ্ছা,
যখন রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজমটা কখন অ্যাক্টিভেট হয় এটা আমার জানতে হবে। এটা অ্যাক্টিভেট হবে কখন, যখন আমার বডিতে ব্লাড প্রেশার কমে যাবে। ব্লাড প্রেশার কমে যাওয়ার কারণে আমার রেনাল ব্লাড ফ্লোটাও কমে যাবে, তখন রেনাল যে জাক্সটাগুলো সেলগুলো আছে ওগুলো থেকে রেনিন সিক্রেশন হয়। রেনিন হচ্ছে অ্যানজিওটেনসিন ওজন থেকে অ্যানজিওটেনসিন 1-এ কনভার্ট করে, এবং অ্যানজিওটেনসিন 1 হচ্ছে লাংসে যাবে, এবং লাংসে গিয়ে হচ্ছে অ্যানজিওটেনসিন কনভার্টেজ এনজাইমের মাধ্যমে অ্যানজিওটেনসিন 2-তে কনভার্ট হবে, এবং অ্যানজিওটেনসিন 2 3টা কাজ করে। একটা হচ্ছে সে পটেন্ট একটা ভ্যাসো কনস্ট্রিক্টর, মানে সে হচ্ছে ভ্যাসেলগুলোকে কনস্ট্রিক্ট করে পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়ায়, ফলে ব্লাড প্রেশারটা বাড়ে। আবার সে হচ্ছে অ্যালডোস্টেরনের উপরে কাজ করে, সোডিয়াম ওয়াটার রিটেনশন বাড়ায়, পটাশিয়ামের এক্সক্রিশন বাড়ায়, এবং হচ্ছে আলটিমেটলি মানে ব্লাড ভলিউমটা ইনক্রিজ করতেছে। হ্যাঁ, সোডিয়াম ওয়াটার রিটেনশন হলে ব্লাড ভলিউমটা ইনক্রিজ হবে, ব্লাড প্রেশার বাড়বে। আরেকটা হচ্ছে সে এডিএইচ হরমোনের উপরে কাজ করে ওয়াটার রিঅ্যাবজর্পশনটা বাড়াবে, এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন বাড়ালেও সেখানে হচ্ছে ব্লাডের ভলিউমটা বাড়বে, এবং আলটিমেটলি কার্ডিয়াক আউটপুট ব্লাডের ভলিউম বেড়ে হচ্ছে ব্লাড প্রেশারটা ইনক্রিজ করবে। রোল অফ এসিই ইনহিবিটর ইন হার্ট ফেলিওর। এসিই ইনহিবিটরের হার্ট ফেলিওর আসার রোলটা কি? আমরা আগেই বললাম যে এসিই ইনহিবিটরটা যদি দেই তাহলে হচ্ছে মেনলি আমাদের হার্টের যে ইয়াগুলো আছে, যে আর্টারিগুলো আছে, ভ্যাসেলগুলো আছে, ওই ভ্যাসেলগুলো কী হবে, ওই ভ্যাসেলগুলো হচ্ছে নর্মালি ডাইলেট হয়ে যাবে। কারণ আমরা জানি যে অ্যানজিওটেনসিন 2 যেটা, এটা আমাদের একটা পটেন্ট ভ্যাসো কনস্ট্রিক্টর, এটা আমাদের বডির সকল ভ্যাসেলগুলোকে কনস্ট্রিক্ট করে। এখন অ্যানজিওটেনসিন কনভার্টেড এনজাইম ইনহিবিটর যদি আমি দেই, তাহলে অ্যানজিওটেনসিন 2 তৈরি হচ্ছে না। তাহলে হচ্ছে কি, তাহলে আমাদের হার্টের মধ্যে যে ভ্যাসেলগুলো আছে, হ্যাঁ, ওই ভ্যাসেলগুলো ডাইলেট করবে, অর্থাৎ ভ্যানোডাইলেশন হলে প্রিলোড কমবে, আর আর্টারিয়াল ডাইলেশন হলে হচ্ছে আফটার লোডটা কমে যাবে। তাহলে প্রিলোড এবং আফটার লোড যদি কমে যায়, তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আমরা তাহলে প্রিলোড আফটারলোড যদি কমে যায়, তাহলে কিন্তু আমাদের কার্ডিয়াক আউটপুটটা অটোমেটিকলি বেড়ে যাচ্ছে। আবার সে আরেকটা কাজ করে, সে হচ্ছে যে যেহেতু এসিই ইনহিবিটর আমরা জানি যে ব্রাডিকাইন লেভেলটা বাড়িয়ে দেয়। ব্রাডিকাইন হচ্ছে আবার প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসও বাড়ায়, আবার নিজেও কিছু হচ্ছে ভ্যাসোডাইলেশন করে, আর যে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস করতেছে ওইটাও ভ্যাসোডাইলেশন করতেছে। তাহলে ভ্যাসোডাইলেশন করা মানে কি? প্রিলোড এবং আফটারলোড। তাহলে এই হচ্ছে আমাদের হার্ট ফেলিওর এটার কাজ। হ্যাঁ, কীভাবে হার্ট ফেলিওর কাজ করতেছে। আবার হার্ট ফেলিওর মাঝে মধ্যে কার্ডিয়াক রিমডেলিং হতে পারে, কার্ডিয়াক হাইপারট্রফি হতে পারে, ওইগুলোকেও মূলত প্রিভেন্ট করে তারা। আচ্ছা, ক্লিনিক্যাল ইউজেস অফ স্টেরয়েড আমরা জানি হচ্ছে একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, এবং হচ্ছে একটা অটো ইমিউন ড্রাগ। তাহলে আমাদের ইনফ্লামেশনের জন্য যেসব ইয়াগুলো হয়, ডিজিজগুলো হয়, হ্যাঁ, যেমন রিউমেটয়েড আর্থ্রাইটিস, হ্যাঁ, তারপরে হচ্ছে ব্রোঙ্কিয়াল অ্যাজমা, তারপর হচ্ছে রিউমেটিক ফিভার, অ্যালার্জিক রাইনাইটিস, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, এই যে ইনফ্লামেশনের জন্য যেগুলো হচ্ছে। আবার কিছু আছে আপনার যে ইমিউনোসাপ্রেসিভ, মানে অটো ইমিউন ডিজিজ যেগুলো আছে, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে কর্টিকস্টেরয়েড, যেমন অ্যাসেলি আছে, তারপর হচ্ছে পলিআর্টারাইটিস নোডুসা আছে, ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারফুরা আছে, নেফ্রোটিক সিনড্রোম আছে, হ্যাঁ, আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজ, হ্যাঁ, এগুলো হচ্ছে মেনলি আমরা এগুলোতে ইউজ করতে পারি। হ্যাঁ, এটা সুন্দর করে এন্ডেভারে 666 666 পেজে দেওয়া আছে, ওইটা দেখে নিলে হবে। হ্যাঁ, কয়েকটা ইন্ডিকেশন পড়ে নিলে হবে। জাস্ট মনে রাখার জন্য আগে ইনফ্লামেশনের জন্য কোনগুলো আমরা দিতেছি, আর ইমিউন সিস্টেমের জন্য অটো ইমিউন ডিজিজগুলোকে প্রিভেন্ট করার জন্য আমরা দিতেছি। মানে মেন দুইটা ফাংশন যে করতেছে। আর পারমিসিভ অ্যাকশনের জন্য আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমাতে দিচ্ছি, ঠিক আছে, অ্যানাফাইলেকটিক শকে দিচ্ছি, হ্যাঁ, তারপর হচ্ছে হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশনগুলোতে আমরা দিচ্ছি, ঠিক আছে। এই জিনিসগুলো জাস্ট মানে কয়েকটা জিনিস হচ্ছে একদম মনে রাখার জন্য, এগুলো পড়লে এগুলো এমনি মনে থাকবো। হ্যাঁ, জাস্ট কী জানি বলি, স্পেসিফিক্যালি কনসেপ্টটা ক্লিয়ার করে পড়তে হবে। নেম দ্য কর্টিকস্টেরয়েড দ্যাট আর টেকেন বাই দ্য ইনহেলেশন। আচ্ছা, তাহলে আমরা লাস্ট পড়েছিলাম হচ্ছে ক্লিনিক্যাল ইউজ। হ্যাঁ, ক্লিনিক্যাল ইউজেস অফ স্টেরয়েড। তো ক্লিনিক্যাল ইউজেস অফ স্টেরয়েডের মধ্যে তো বললামই কী কী আছে। তারপর হচ্ছে নেম দ্য স্টেরয়েডস কর্টিকস্টেরয়েড দ্যাট আর টেকেন বাই ইনহেলেশন। ইনহেলেশনের মাধ্যমে আসলে কী নেই, ইনহেলেশনের মাধ্যমে আমরা হচ্ছে যে ড্রাগগুলা কর্টিকস্টেরয়েড, এক নম্বর হচ্ছে ফ্লুটিকাসনটাই আমরা মেনলি ইনহেলেশনে নেই। হ্যাঁ, তারপর আমরা ইয়েও নিতে পারি, কী জানি বলে,
ব্যাক্লোমিথাসন নিতে পারি। হ্যাঁ, এই দুটোই আমরা মেনলি আসলে ফ্লুটিকাসন, ব্যাক্লোমিথাসন, হ্যাঁ, এগুলোই আমরা মেনলি হচ্ছে কর্টিকোস্টেরয়েড হিসেবে হচ্ছে নেই আর কি, ইনহেলেশনে নেই। আবার ওরালে আমরা হচ্ছে প্রেডনিসোলন নেই, আবার আইভিতে আমরা হাইড্রোকর্টিসন নেই, ঠিক আছে। আবার ব্যাক্লোমিথাসন আমরা ন্যাজাল স্প্রে হিসাবেও নেওয়া যায়। হ্যাঁ, ফ্লুটিকাসনও ন্যাজাল স্প্রে হিসেবে নেওয়া যায়, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে ইফেক্ট অফ কর্টিকোস্টেরয়েড ইন ব্রঙ্কিয়াল অ্যাজমা। দেখো, কর্টিকোস্টেরয়েড আমরা দুটা কাজে ইউজ করি, একটা হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমার একিউট কেসে আর ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমা। কারণ একিউট কেসের মধ্যে হচ্ছে স্টেরয়েডের পারমিসিভ রোলটা ইফেক্ট করে। হ্যাঁ, একিউট একটা অ্যাজমার পেশেন্ট তার কিন্তু শ্বাস নিতে পারতেছে না, তখন আমি কী করি, তাকে আইভিতে হাইড্রোকর্টিসন দিয়ে দিই। হাইড্রোকর্টিসন আইভিতে দিলে পারমিসিভ রোল করে। পারমিসিভ রোলটা কি? পারমিসিভ রোলটা হচ্ছে একটা ড্রাগ আর একটা হরমোনের বা একটা হরমোন আরেকটা হরমোনের কাজটাকে বাড়িয়ে দিবে। হ্যাঁ, যেমন কর্টিকোস্টেরয়েড এখানে অ্যাড্রিনালিনের অ্যাকশনটা বাড়িয়ে দেয়। তো অ্যাড্রিনালিন কী করে, বিটা 2 রিসেপ্টরের সাথে বাইন্ড করে ব্রঙ্কোডাইলেশনটা প্রমোট করে বা ব্রঙ্কোডাইলেশনটা বাড়ায় দেয়। আচ্ছা, তো ওই ক্ষেত্রে আমরা হচ্ছে পারমিসিভ রোলের জন্যই মেনলি একিউট অ্যাজমাতে আমরা দিই, আর ক্রনিক অ্যাজমাতে দিই হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্টের জন্য, ঠিক আছে। আচ্ছা, হুইচ নিউরোট্রান্সমিটার কজেস ব্রঙ্কোডাইলেশন? একটু আগে বললাম যে অ্যাড্রেনালিন। অ্যাড্রেনালিন বাইন্ডস উইথ হুইচ রিসেপ্টর? বিটা 2 রিসেপ্টর। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য গ্রেডেড ডোজ রেসপন্স রিলেশনশিপ? আচ্ছা, গ্রেডেড ডোজ রেসপন্স রিলেশনশিপ, আচ্ছা, এটা হচ্ছে গ্রেডেড ডোজটা কি? এটা হচ্ছে আপনার চেঞ্জেস অফ দ্য রেসপন্স অ্যাট ডিফারেন্ট ডোজেস অফ এ পার্টিকুলার ড্রাগ। একটা নির্দিষ্ট ড্রাগ যদি আমি দেই, তাহলে তার ডিফারেন্ট ডোজের ডিফারেন্ট রেসপন্সটাকে আমরা হচ্ছে বলি গ্রেডেড ডোজ রেসপন্স রিলেশনশিপ। এখন এটাতে আমি এক্সাম্পল দিয়ে বুঝাই। দেখো, আমি ফার্স্টে হচ্ছে প্যারাসিটামল, আমরা নর্মালি প্যারাসিটামল থেরাপিউটিক ডোজ হচ্ছে 500 মিলিগ্রাম। আমরা যদি 250 মিলিগ্রাম দিয়ে ট্রিটমেন্ট করি, 250 মিলিগ্রাম যদি আমি ট্রিটমেন্ট করি, তাহলে কিন্তু হচ্ছে আপনার যতটুকু ফারেনহাইট টেম্পারেচার কমার কথা অতটুকু কমবে না। কিন্তু আমি যদি এটাকে 500 মিলিগ্রাম দিয়ে করি, তাহলে কিন্তু রেসপন্স খুব ভালো আসবে। হ্যাঁ, দেখা যাচ্ছে 1 ডিগ্রি ফারেনহাইটের থেকেও বেশি পরিমাণে রিডিউস করতেছে টেম্পারেচারটা। অর্থাৎ আমরা জ্বরের ক্ষেত্রে এখানে কিন্তু 500 মিলিগ্রাম ইউজ করতেছি। আর তার সাথে আমি যদি বলে দিই কোয়ান্টাল ডোজ রেসপন্স রিলেশনশিপটা কি, ওখানে হচ্ছে নাম্বার অফ রেসপন্ডার, মানে আমি যদি 250 মিলিগ্রাম দিই, তাহলে কতজন মানুষের জ্বরটা কমতেছে। দেখা যায় 250 মিলিগ্রাম দিলে 2-1 জনের জ্বর ঠিকই কমতেছে। বাট যদি আমি 500 মিলিগ্রাম দিই, তাহলে মোর দেন 100 জনের মধ্যে মোর দেন 60 বা 70 এর বেশি জনেরও জ্বর কমে যাইতেছে। তাহলে ওই ক্ষেত্রে রেসপন্ডারের সাথে ডোজের যে রিলেশনশিপটা, ওইটাকে আমরা বলি কোয়ান্টাল ডোজ রেসপন্স রিলেশনশিপ। আর হচ্ছে যদি চেঞ্জেস অফ রেসপন্স আর ডিফারেন্ট ডোজেস অফ পার্টিকুলার ড্রাগ, ওইটা হচ্ছে গ্রেডেড রেসপন্স রিলেশনশিপ। আচ্ছা, তারপর হচ্ছে টাইপস অফ রিসেপ্টর। টাইপস অফ রিসেপ্টর বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, আয়ন চ্যানেল কাপল রিসেপ্টর, তারপর হচ্ছে জি প্রোটিন কাপল রিসেপ্টর, ডিএনএ কাপল রিসেপ্টর, টায়ারসিন কাইনেজ কাপল রিসেপ্টর, এগুলো। হ্যাঁ, তারপর হচ্ছে হোয়েন ইনসুলিন রেজিস্ট্যান্স অকার, ট্রিটমেন্ট অফ ইনসুলিন রেজিস্ট্যান্স। অ্যান্টিবায়োটিকের মধ্যে লেখা আছে যে ইনসুলিন রেজিস্ট্যান্স হবে কখন, যখন একটা পেশেন্টকে আমি 200 ইউনিটেরও বেশি ইনসুলিন দিতে হয় ডায়াবেটিসটা কন্ট্রোলে আনার জন্য। নর্মালি কিন্তু আমরা 10 to 15 ইউনিট বা 10 to 20 ইউনিটের মধ্যে আমরা কিন্তু রাখি, কিন্তু যদি ওই পেশেন্টকে মোর দেন 200 ইউনিট দেওয়া লাগে ইনসুলিন, তাহলে কিন্তু কি ডেভেলপ করতেছে, ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করতে। বুঝতে পারেন, এটা দুই কারণ হতে পারে, একটা হচ্ছে ইমিউনোজেনিক আর একটা হচ্ছে নন ইমিউনোজেনিক। হ্যাঁ, ইমিউনোজেনিক মানে কি? ইমিউনোজেনিক মানে হচ্ছে কি ইনসুলিন অ্যাগেনস্টে, হ্যাঁ, আমাদের বডিতে অটোমেটিক্যালি অ্যান্টিবডি তৈরি হবে। তো অ্যান্টিবডি তৈরি হওয়ার কারণে ইনসুলিন কাজ করতে পারবে না, হ্যাঁ, বা ইনসুলিন ডেস্ট্রয় হয়ে যাবে। ওই ক্ষেত্রে আমি কী করতে পারি, ওই ইনসুলিনের ব্যান্ডটা চেঞ্জ করতে পারি, অ্যান্টিহিস্টামিন দিতে পারি, আর ইমিউন সিস্টেমটাকে সাপ্রেস করার জন্য গ্লুকোকর্টিকয়েড দিতে পারি। হ্যাঁ, আচ্ছা, আর হচ্ছে নন ইমিউনোজেনিক, যেটা কি, এটা হচ্ছে কোনো মানুষ যদি অনেক বেশি মোটা হয়ে যায় বা হচ্ছে হাইপার ইনসুলিনেমিয়া থাকে, তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারে না। হ্যাঁ, তো ওইটার ট্রিটমেন্ট হচ্ছে মেনলি ফার্স্টে হচ্ছে ডায়েটিং। হ্যাঁ, গুড ডায়েটিং এবং ইউজ অফ সালফোনাইল ইউরিয়া অ্যালং উইথ দ্য ইনসুলিন এবং ফিজিক্যাল এক্সারসাইজ।
তারপর লেখা আছে হোয়াই মেটফরমিন ইজ ইউজড ইন ওবেস পারসন ইনস্টেড অফ সালফোনালিউরিয়া। সালফোনালিউরিয়া দিলে একটা অসুবিধা হচ্ছে কি, সালফোনালিউরিয়া কিন্তু ইনসুলিনকে বডি থেকে বের করে দেয়, মানে সরি ইনসুলিনের ইয়েটা বাড়ায় দেয়, অ্যাকশনটা বাড়ায় দেয়, বা ইনসুলিন রিলিজটাকে প্রমোট করে, হ্যাঁ, ইয়ার উপরে কাজ করে, বিটা কী জানে বলে, প্যানক্রিয়াসের উপরে কাজ করে, বিটা সেল প্যানক্রিয়াসের উপরে কাজ করে ইনসুলিন রিলিজটা বাড়ায়। তো ইনসুলিন রিলিজটা বাড়ার কারণে সালফোনালিউরিয়া হচ্ছে ওয়েট গেইন করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখে, ওয়েট গেইন করে। কিন্তু মেটফরমিন হচ্ছে মানে ওয়েট গেইনের সাথে কোনো রিলেশনই নাই, বরঞ্চ এটা ওয়েট রিডিউস করতে পারে, ঠিক আছে। এই কারণে অনেকে আমাদের ইয়াং জেনারেশন অনেকে আছে যারা মোটো হলে মেটফরমিন খায়। মেটফরমিন কিন্তু ওয়েট রিডাকশানে একটা হেল্প করে। হোয়াই শুড বি ডান ইন ইনসুলিন ইনডিউসড হাইপোগ্লাইসেমিয়া, অ্যাডভার্স ইফেক্ট অফ লাইপোডিস্ট্রফি। লাইপোডিস্ট্রফি আসলে অ্যাডভার্স ইফেক্ট অফ লাইপোডিস্ট্রফি মানে কি, মানে হচ্ছে আমরা যে জায়গার মধ্যে ইনসুলিনটা দিই ওই জায়গার মধ্যে যদি কোনো কারণে লিপিড অ্যাকুমুলেশন হয় অথবা লিপিডের সংখ্যা কমে যায়, তখন এটাকে আমরা বলি লাইপো অ্যাট্রোফি, মানে হচ্ছে কি কমে যাওয়া, লিপিডের পরিমাণটা কমে যাওয়া, আর একটা হচ্ছে লিপিডের পরিমাণ বেড়ে যাওয়া, লাইপো হাইপারট্রফি। তো ওই দুটাকে একসাথে মিক্স করে আমরা বলি লাইপোডিস্ট্রফি। এবং এটা হলে আমাদের ওই পেশেন্টকে বলতে হবে যে আপনি সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন ইনসুলিন আপনি বিভিন্ন সাইটে দিবেন, একটা নির্দিষ্ট জায়গায় দিবেন না, ঠিক আছে। হয়তো পেটের চামড়ায়, নতুবা হাতের মধ্যে, অথবা ইয়ার মধ্যে, মানে থাইয়ের মধ্যে দেওয়ার জন্য বলবো আর কি, হ্যাঁ। আচ্ছা।